প্রিয় দর্শক, প্রথমতই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি প্রামাণ্য চিত্র। সিএনবি টেলিভিশনের প্রতিনিয়ত আপনারা বিভিন্ন ধরনের ডকুমেন্টারি বা প্রামাণ্য চিত্রগুলো দেখে থাকেন, এবং আরেকবার সিএনবি টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে নতুন একটা প্রামাণ্য চিত্র আজকে আমরা শুরু করব। যে প্রামাণ্য চিত্রের মধ্যে দিয়ে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের নদী অঞ্চলের মানুষের জীবনযাত্রা। নদী অঞ্চলের দুপারে, নদীর দুধারে মানুষ কিভাবে তার জীবনের সময়টুকু ব্যয় করে মৃত্যু অবধি পর্যন্ত, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ এই নদীর দুধারে কিভাবে জীবন পরিচালিত করে সেই সম্পর্কে একটা আমরা প্রামাণ্য চিত্রে বিভিন্ন রকম তথ্য এবং চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমতই এমন একটা মানুষের সাক্ষাৎকার আজ আমরা দেখাবো যে মানুষটার জীবনের ৬০ থেকে ৬৫ বছর পর্যন্ত কেটে গেছে এই নদীর দুধারেই। আমরা প্রথমত সেই মানুষটার সাথে পরিচিত হব প্রিয় দর্শক। তাহলে আসি। চাচা, আপনার নামটা বলুন এবং আপনার পরিচয় বলুন। আপনি তো এই ধারে, এই দুধারেই বসবাস করেন, জীবনের ৬০-৬৫ বছর পাড়ি দিয়েছেন, তাই না? একটু আমাদের দর্শকদের জানান যে আপনার প্রথমত নামটা বলুন এবং আপনাদের এই জেলাটা বলুন। আমার থানা হলো বসুন্ধরা, কি হলো জামালপুরা। জামালপুরে। জামালপুর। এই নদীটা বহুত আমার পড়তে আছে, খাতা আছে। এই নদীর নামটা কি? এই নদীর নাম আগা আছে ওই যে যমুনাই গেছে, মানে যমুনা, যমুনার একটা শাখা নদী এটা, তাই তো? আচ্ছা, আপনি নদীর ধারেই তো আপনার বসবাস। আচ্ছা, আপনি এইখানে আপনার এই জীবনে সবচাইতে কষ্ট এই নদী আপনার কি ধরনের ক্ষতি করেছে? ক্ষতি মানে বর্ষা আসি বলে এগুলো ঘর বাড়ি টান দিতে হবে না, উবারে পারেন যেতেছে, ছোঁয়া দাঁড়াবে না। এই যে এই গত বেড়ে এই বাড়িগুলো নিয়ে গেল, এই গত বছরই গেল। এখানকার বাসাগুলো এখানে আছে। তার মানে আপনি গত বছর যে পাটটাতে ছিল বাড়িটা, এখন সেটা ভেঙে আবার এপারে চলে আসে। মানে ছোট্ট একটা নদী এখন ভাঙতে ভাঙতে অনেক হয়ে গেছে। আপনার এই জীবনে কতবার আপনি ঘর ভেঙে এক পার থেকে আরেক পারে গিয়েছেন? নাহলো এই এই বাড়ি ঘর গেলে, এই বাড়ি ঘর গেলে নাহলো 5বার 10বার 10বার করে। আপনার এই জীবনে কতবার? তাহলে 10 থেকে 15 বার ঘর ভেঙেছে। মানে ভেঙে বাধ্য হয়ে এক পার থেকে নতুন করে আবার অন্য অনুযায়ী করে খাই হওয়া ধরে। হ্যাঁ, আবার ফিরে ভাঙে, ফিরে এবার আবার এপারে আসতে জায়গা নেই, জায়গা চাইলে অন্য সময় গেল, অন্য জায়গায় চলে এই মেরে একটু উঠলো, এই মেরে আসলো, আবার ফির ভাঙি যখন এই মেরে চাপ দিল, ওই মেরে গেল। নিজের যখন প্রচন্ড রকমের বর্ষা হয়, দুধারে বন্যা পালাবিত হয়ে চারিদিকে পানি যখন টইটুম্বর হয়ে যায়, তখন যে ভাঙনটা শুরু হয় নদী, তো এই ভাঙনের সময় মূলত আপনারা এই যে আপনারা গরু ছাগল যেগুলো পালন করেন, এগুলো কিভাবে পার করেন? খুব খুব মুশকিলে পার করা হয়। নৌকা আছে, নৌকা দিয়ে পার করা হয়েছে। নৌকাতে আপনারা তখন তাড়াতাড়ি পার, নৌকা দিয়ে পার করা হয়েছে। নৌকা নৌকা শেষ হয়ে গেছে, এই যে ওই অ্যাঙ্গেল এই মিলে পার করা লাগে, সবটাই পার করা নেবো, সবটাই পার করতে হয়। খুব রিস্ক। মাঝে মাঝে গরুকে আপনার কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যন্ত? আপনার ক্ষতিগ্রস্ত মানে যদি আনার পার করতে বেতার পরে মরি যায়, মারাও যায়। আচ্ছা, গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আর আপনাদের জীবিকা কি চলে? আমার জীবত মানে চলাফেরা করা হয়। আপনার কিভাবে মূলত আপনাদের কোন কাজের সাথে আপনারা জড়িত? এই কৃষি কাজই করা হয়। মানে নদীর দুধারে কিছু কৃষি জমি আছে, পুষের গুড় আবাদ করা হয়, তারপরে মোষের আবাদ করা হয়, ভুট্টা হাঁটি হাবি এই বিভিন্ন ফসল আবাদ করে মূলত আপনাদের চলে, তাই তো? চলে এভাবেই জীবন। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাহলে নদীর এই যে আপনারা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হন প্রতি বছর, এই যে পর্যাপ্ত পরিমাণে গবাদি পশু টশু যারা প্রাণহানি হয়ে থাকে, অথবা একটা ভিটে বাড়ি যখন ঘর কষ্ট করে তৈরি করেন, সেই বাড়িটা নির্মাণ করার পর বাড়িটা আবার কি করতেছে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হচ্ছে, তাই না? এখন এই যে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, এখন এই যে বাড়িঘর ভাঙতে হচ্ছে, আপনাদের এই ক্ষেত্রে কি সরকারি কোনো সহায়তা দিচ্ছে কিনা? কত বছর সরকারের দিছে, কত বছর হয়নি, মানে একটু করে ওরা দিয়ে গেছে।
কিছু বছর কিছু রিলিফ দিয়ে গেছে, বাকি সময়টা হয় নাই। তাহলে বোঝা যাচ্ছে যে আপনাদের এই নদী ধারে দুধারে যারা আপনারা বসবাস করেন তাদের জীবন অনেক সংগ্রামী জীবন, অনেক লড়াই করতে হয়। প্রকৃতির সাথে প্রিয় দর্শক কখনো লড়াই করতে হয়, কখনো সংগ্রাম করতে হচ্ছে মানুষের সাথেও। কারণ এই নদী এলাকায় মাঝে মাঝেই তারা যে গরুগুলো পালন করে অনেক সময় ডাকাত বা বিভিন্ন রকম হামলা দেয়, হামলা দিয়ে চলে যায়। তাহলে এদেরকে লড়াই কিন্তু অনেক জায়গায় করতে হচ্ছে। প্রিয় দর্শক, প্রকৃতির সাথে যেমন যুদ্ধ করে, আবার বাস্তব পক্ষে কিছু মানব শত্রু রয়েছে, তাদের সাথে কিন্তু তাদের সংগ্রাম বা লড়াই চালিয়ে যেতে হবে। শেষ করে যায়। মাঝে মাঝে অনেকের প্রাণহানি হয়ে থাকে, মেরে ডাকাত দল বিভিন্ন রকম সময় গরুর বিভিন্ন জিনিস তারা নিয়ে চলে যায়। এখন প্রিয় দর্শক, যে জিনিসটা তিনি আমাদেরকে বলেছেন যে যখন ভাঙন হয়, ঘর বাড়ি ভেঙে যায়, তখন এপার থেকে ওপার থেকে নিয়ে যাওয়ার পরে দেখা যায় যে এই মানুষগুলো যে আসলে মূলত খাবার এক বেলা থাকে না। এখন এই খাবারগুলো প্রতি মুহূর্তে মানুষগুলো অনেক কষ্ট করে। তাহলে বাংলাদেশ সরকারের যে সহায়তা যা পাওয়া দরকার ছিল তা তারা আসলে পাচ্ছে না। এখন আপনার এদেশের সরকারের কাছে কি চাওয়ার আছে বলেন? হ্যাঁ, এই দেশের সরকারের চাওয়া মানে এই যে এমন বন্যা হয়, পুরো বাছুরগুলো কলা গাছ বিছাইয়া হয়তো একটু কান্দা জায়গা থাকলো, কান্দা জায়গা নিজে ছোঁয়া হয়। মানুষ তো ওই যাই হোক ঘরের মানুষ বন্যা হলে পরে কি হয়, ঘরের মধ্যে চুরি খাড়ে চুরি ছাড়া গরু বাছুর তার থাকে না। ওই গরু বাছুর নিজে দেখো যে জায়গায় টিল্লা চলুন ছাড়া লাগে, কষ্ট মষ্ট করে হ্যাঁ নতুন ছাড়াগুলো পোর দেওয়া লাগে, আবার কিছু খাদ্যও খাওয়া লাগে। নিজে নিজে আন্দা বাড়ি করে নিজে ওই ইয়ার চিলা আছে, কি গো ওই যে টিন আছে না, টিন ইয়ার টিন, ওই টিন দিয়ে টিন কাটিয়ে ওর মধ্যে পাক করা করে পাক করে পানি মানে ঘরের ভিতরে পানি এতখানি হয়ে যায়। এর মনে তাল হয়, খুব কঠিন হয়, তালের কত লোক চলে থাকে। মানে যখন প্রচন্ড রকমের বন্যা তখন বাধ্য হয়ে মানুষ চালের উপরে থাকে, আর রান্না করা তো খুবই কঠিন হয়, কারণ এত পর্যন্ত পানি থাকে আপনি যেটা বলেছেন। আচ্ছা, তখন এটা খুবই মুশকিল। কতদিন এই বন্যাটা তখন থাকে আপনাদের? এই পানি এই বন্যাটা থাকে মানে কত বছর, 1 মাসও থাকে, 1.5 মাসও থাকে, 15 দিনও শিখা জায়গা সবসময়। এমন কিছু পানি আসলো, খুব বেগে আসলো, খুব বেগে শুকিয়ে গেল, প্রচন্ড বেগে আসে, আবার আর এমন তাল আছে 1 মাস 15 দিন 1.5 মাস এগুলো থাকে, 1 আঙ্গুল 2 আঙ্গুল 3 আঙ্গুল করিয়া শুকায়, তারপর একটু যা আর একটু বলে। তার মানে কখনো কখনো 1 মাসের মতো সময়কাল পানিবদ্ধ অবস্থায় মানুষকে থাকতে হয়। খুবই কষ্টসাধ্য একটা কষ্ট। মানে সবচেয়ে মানে সেই সময় ক্রিটিক্যাল একটা মোমেন্ট আছে, বিশুদ্ধ পানি খাওয়ার খুব খারাপ অবস্থা হয়, যায়। কল জল এলে হাবি জাবি সব চলা যায়, শুধু ওই পানি খাওয়া লাগে। যে পানি চলছে যেখানে মরা গুড় মরে যাচ্ছে, এখন এই এমন তাল হয় নদীর পানি খাওয়া লাগবো। এই যে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই যে প্রিয় দর্শক, আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখতেছি, একটা গরু মারা গিয়েছে, সেটা নদীতে ভাসিয়ে যেতেছে। কিন্তু আঙ্কেল একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আমাদেরকে, যে তিনি বলেছেন এই মাঝে মাঝে কি হচ্ছে, এই মরা গরু যাচ্ছে এই নদীর পানি তখন বাধ্য হয়ে খেতে হবে। আচ্ছা আচ্ছা, রাইট, বুঝতে পেরেছি। তার মানে তখন কিন্তু বিশুদ্ধ পানির খুব অভাব হয়। আচ্ছা, পানি খাওয়া কি বললে যে পানি নিচে তলায় গেল গা, ওটার কোনো বুদ্ধি নেই, আলু করে দেওয়ারও বুদ্ধি নেই, খাওয়ানিও। রাইট রাইট। আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন করি, এখানে জীবনের তো প্রায় 65 বছর কাটিয়ে দিলেন। আপনার এই দুধারে যখন বসবাস করেছেন, 10 থেকে 15 বার বাড়ি ভেঙেছে, এপার থেকে ওপার, ওপার থেকে এপারে গিয়েছেন, আপনার মনের ভিতরে কোনো আক্ষেপ আছে কিনা? আক্ষেপ আছে মানে এরকম আক্ষেপ হওয়া, বৃষ্টি পড়ে নেছে, দমকা হাওয়া হইতে আছে, তারপরেও টান দেওয়ার লাগে, নিজের লাগে নাই নৌকা নাই পার করা হয়, কি সমাচার। ওই মুহূর্তে একটু থামাই প্রিয় দর্শক, ওই মুহূর্তে আপনি একটু চিন্তা করে দেখেন যে মুহূর্তে চারিদিকে প্রচন্ড রকমের ঝড় এবং বৃষ্টি এবং বন্যায় পানি উঠে গেছে ঘরে, তখন ওই ঘরগুলো যে তারা সরাবে, সেই মুহূর্তে না আছে নৌকা, কিভাবে তারা সরাবে, কত কত অসহায়, খোলা আকাশ না খায় না দে, খাওয়ার উদ্দেশ্য নেই,
কোনো ছোয়ার জায়গার উদ্দেশ্য নেই। এখন পরে যাই পরে ছুঁয়ে কি সমাচার একজনের আছে গো আমার আল্লাহ জায়গা দাও, আমি ঘর বাড়ি গুলো আল্লাহ ছুঁই কি আর বলতো আমার আল্লাহ জায়গা দিয়ে আসবো, আমি থাকবো পরে থাকবে এই ইন্টি আল্লাহ ঘর তুলে খাও, এইভাবে চলতে আছে। এভাবে বাকি জীবন চলে চলতে যাচ্ছে। রাইট, সুন্দর কথা বলেছেন। যাক, আপনার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগলো। আপনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এখন শীতকালে আপনারা নদীটাকে কিভাবে দেখেন? শীতকালে দেখতেছেন না, এখন দেখতেছেন এই যে ক্ষেত লাগাইছে, হ্যাঁ, এই যে এই ক্ষেত আশপাশে এই কাঁসাদি করে এই ক্ষেত যখন পাখি উঠবো হ্যাঁ। শোন যাওয়া বা একটু পানি শুয়ে ওই কাঁসার বুদ্ধি একটু করে থাকবো। তোমরা যে কত বছর এইখানেও হয় মানে কাপড় সময় ভিজে পারো আর ভাড়া হয়, এবারে তুমি কাপড় ভিজে ওইবারে যে খাও লুঙ্গি পাল্টাই বলতে গেল। আর সময় তো হয়তো কাঁসাদি করিয়া তোর কাপড় ধরিয়া পার হয়ে গেল। রাইট, আবার এমনি তাহলে এমনি তাহলে কত বছর হওয়া শুকেও যা, শুকিয়ে যাচ্ছে, ঠিক আছে। একবারে শুকিয়ে যাচ্ছে। একবার শুকে যায়। আর হলো তাহলে আপনি মনে করেন হাঁটু পর্যন্ত পানি থাকে, যেটা পানি দিয়ে মানুষ যেতে পারে যেতে পারে। শীতকালে। আবার- আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ। আবার এমনি সব থেকে বড় বন্যা আপনি কত সালে দেখেছিলেন বা কখন দেখেছিলেন? আজ এখানে- থেকে কত বছর আগে? এই ৭৪ এই বন্যা হয়ে গেছে। আপনি কি ৭৪ সালে এই জায়গা ছিলেন? জি, এই জায়গাটায়? এই জায়গা মানে এই আমার বাড়ি যে এলাকা পাকে না, হ্যাঁ এই নদী ওই যে এই নদী গুলা আমার ওই ঘরের নিজ নদী, তখন ঘরের নিচে ওই নদীর উপরে কাঁচারও আছে। 1974 সনের কথা এখনো মনে রাখছেন? যা তখনকার মানে কি এই এসে একটু ইয়াল্লা বড়, হ্যাঁ তখন আর কি আপনার বয়স 7-8 বছর। 7-8 বছর, এই ৮ বছর এই টাইম। হ্যাঁ এখন আমারও অবস্থা এরকম খারাপ হয়েছিল, ঘর বাড়ি টান দিয়া মানে এবার চর আছে যাওয়ার জমি আছে, জমির ভিতরে গেছে। আর যাবার জমি ছাড়া নিয়ে গিয়া কারো শ্বশুর বাড়ি গেছি, কারো নানা বাড়ি গেছি, যিনি জায়গা পাইছি উনতে গেছি থাকতে খাইয়া। এখন আমার ভাই একটা দিলে আছে, একটা খাওয়া দাওয়া আর একটা ওই আলমারি, ওই যে ঘর বাড়ি ভেঙে গেছে নদী এখনো মরে গেছে। সবাই আপনার ভাইরা অন্য জায়গায় চলে ওই অন্য জায়গা চলে গেছে, যা বাড়ি ঘর করছে আছে। আমরা বাড়ি একটু ভাঙতে একটু আছে কানি আছে, ভিড়ের কানি আছে একটু, ওই কানি মধ্যে ভাঙতে চাই মুখ সত্যি থাকি প্রশ্নগুলো সরিয়ে ফেলেন। আপনি আমাকে 88 বন্যা সম্পর্কে আমাদের দর্শকদের একটু তুলে ধরবেন যে আপনি এই জায়গায় কোথায় ছিলেন? 88 যখন বাংলাদেশের ভয়াবহ বন্যা হলো, সেই সময় আপনি কোথায় ছিলেন? সেই সময়টা এই জায়গাতে আছে, এই জায়গাতে ছিলেন। এই জায়গা এই জায়গায় তখন তো সারা বাংলাদেশ একবারে দুই নম্বর। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন ইতিহাসের পাতাগুলো থেকে যে 88 একটা ভয়ঙ্কর বন্যা বাংলাদেশে ঘটেছিল। সেই সময়ও এই আঙ্কেলটা এই নদীর তীরে বসবাস করতেন 88 সময় তাতে। এবং আপনার কোনো অভিজ্ঞতা বা স্মৃতি মনে আছে 88 বন্যা? মনে আছে মানে এমন হয়েছিল, মানুষ ভাত পানি বানিয়ে গিয়ে খাওয়া দাওয়া খুব অসুবিধা আছে, ভাত পানি গিয়ে 4 আড়ার বস্তা কিনে আছে ঢাকা, যে কেউ কিনে আনছে বেড়ারে কিনে আনছে, এক বস্তা আনছে বিক্রি করছে, ওই নিচে 200 টাকা নিয়ে খাইছে। আর কোথাও বললে এরকম দরকার হয়েছে, খুব খুব অসুবিধা হয়েছে খাওয়া ব্যাপারে, এক খেয়ে এমন অসুবিধা হয়েছে যে আমি বাসে কিবা যাই কিবা চলে কিবা নবার নেই, কিছু নেই, পানি নিয়ে যাই পুঁতি, ভাত বাজারে যাই পুঁতি, কে বসে নেই। এখন তো একটু কি আওয়াজ টাওয়াজ ভাষা আছে। সুন্দর একটা কথা বলি, তখন আপনাদের এই নদী দিয়ে চলাচলের বাহন বা মাধ্যম কোনটা ছিল? এটা এই নদীটা হ্যাঁ, নদীতে আপনারা কিভাবে চলাচল করতেন? এই এই জহঙ্গা বললে আসে আসছে ওখানকার চলাচল হবে। সবসময় আগে অনেক আগে আসছে 30-25 বছর বা 30 বছর আগে নদীতে আপনারা কিভাবে চলাচল করতেন? নৌকা আছে, তখন বড় বড় নৌকা ছিল। বড় বড় নৌকা আছে, খেপ যাওয়ার নৌকা আছে, হাট বাজার করছি ওই নৌকা দিয়ে। এখান থেকে কোন হাটে আপনারা যেতেন? এই দেওয়ানন্দ করছি, বসুন্ধরা করছি, ইসলামপুর হাট করছি, এই সব কি আপনাদের এই নৌকাতেই করতে হবে? এই নৌকা দিয়ে পাট ঢাল তুলছি। পাট মানে দেওয়ানগঞ্জের যে হাটটা ছিল এবং একই সাথে আপনাদের যে বক্সিগঞ্জের যে হাটগুলো বা ইসলামপুর থানার যে হাটগুলো, সব হাটগুলোই মূলত আপনারা এখানে নৌকার সাহায্যে নৌকা সাহায্য। এই যে দেওয়ানগঞ্জ এখনো কোনো দেওয়ানগঞ্জ থানার সামনে নদী প্যালেন করা আছে, এখন এই নদী আছে লড়ে, এই নদী ভেঙে আস্তে 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 ইনভেস্ট করছে। আসার পর আঙুর ওই মিটার একটা নদী আছে, ওরে গেলে ওরে মার যায় এটা বহল আছে। হ্যাঁ ওই যে আমি বললাম আমার ঘরের পিছনে মানে এখনো কিছুটা ওটা রেখা রয়ে গেছে। আছে, নদীর জায়গা আছে।
দুইটা নদী একসাথে। হ্যাঁ। মানে এবার আছে, এবার নদী আছে, এবার নদী আসেন না, এবার নদী থাকা আছে কোথাও কোথাও নদী একটা বাড়া আসিয়া এবার সোজা হইলো, এই নদী ইরো ছাইলো, ওই মাছও ছাইলো, এর মধ্যে আর একটা বাড়া, আরেকটা বাড়ি। আরেকটা বাড়া গেছে। আর ওই যে ওই মেরো নদী আছে, ওই মেরের নদীর ভান্দা ভান্দা আছে, এই যে নদী হলে আমি পোখরা তিন দেয়। মানে তিনটা শাখা হয়ে গেছে। হ্যাঁ, প্রিয় দর্শক, এভাবেই সারা বাংলাদেশে আমরা যত নদীগুলো দেখি, বেসিক্যালি নদীগুলো অনেক সময় ডিভাইডেড হয়ে যায়, তার গতিপথ হারিয়ে যায়। প্রিয় দর্শক, আঙ্কেল একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিয়েছেন, নদী তার গতিপথগুলো পরিবর্তন করে ফেলে। দেখা যায় একটা নদী থেকে অনেকগুলো ডিভাইডেড শাখা নদীগুলো তৈরি হয়ে যাচ্ছে। আমরা নদী তো জানেন আপনারা, নদীতে স্রোত থাকলে নদী বেঁচে থাকে, নদী যখন স্রোত থাকে না নদীগুলো মারা যায়। এখন যে নদীতে স্রোত কেন থাকে না, বিভিন্ন রকম বাঁধ দেওয়া এবং মানব সৃষ্ট কিছু প্রতিকূল ব্যবস্থা তৈরি করা যা নদীকে ব্যাহত করতেছে, বাধা দিচ্ছে, নদীর স্রোত ধারা প্রবাহিত হতে পারে না। আজকে ৭৪-এর তিনি একটা তার জীবনের একটা স্মৃতিগুলো তুলে ধরেছেন আমাদের সামনে। 19৭৪ সালে ভয়ঙ্কর একটা প্রলয়কারী বন্যা হয়েছিল, ঘূর্ণিঝড় হয়েছিল, সেই সময়কালে একটা তথ্য দিয়েছেন। 1988-এর একটা বন্যার কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন এই নদীটাই আরেকটা শাখা তাদের ওই পাশ দিয়ে গিয়েছে, কিন্তু এখন সেই নদীটা একটা মৃতপ্রায় নদী। এই নদীটাই বেঁচে আছে এবং তিনি তার জীবনের অনেক কিছু শেয়ার করেছেন। তার যাতায়াত ব্যবস্থা ছিল কিরকম একটা সময়। আচ্ছা, যখন আপনারা এই যে নৌকা করে বিভিন্ন হাটে যেতেন, বড় বড় হাটগুলোতে যেতে হতো, আপনাদের তখন আসলে কোন কাজের সাথে জড়িত ছিল? তখন কি কৃষি কাজগুলো এভাবে ফসল ফলাতেন? হ্যাঁ, সকল এই যে আবাদ করা হয়েছে, আপনারা ফসল ফলাতেন? ফসল ঠান্ডা গেছে, বন্যা খাওয়া গেছে, ও অভাব থাকছে, এই একটু কিছু বেলা পাট টুট মিলছে না, পাট টুট চলা গেছে, ২-৪ ধরা হয়েছে না, ওই যে বড় নৌকা চলছে। আমি একটু থামা দেবো, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনার। আমরা একটা সময় বাংলাদেশকে সোনালী পাটের বা সোনালী আঁশের দেশ বলা হতো, যেটা গোল্ডেন ফাইবার নামে আমরা জানি। এখন এই সোনালী আঁশটাকে আসলে এখন কোরকম পাট আপনারা চাষ হয়? আগে যে পরিমাণ পাট চাষ করতো জনগণ, এখন কি সেটা করেন আপনারা? হ্যাঁ, এখন বেশি এখন মনে হয় আগের মতো হয় না, না আগের মতন হয়, পাট চাষ করেন এখন? এখন পাটের চাষই বেশি, এই পাটের চাষ বেশি, ভুট্টা, কুশের, চিনির আবাদ করে না, মিলের আবাদ করে না, মিষ্টি, এই যে আখের মিষ্টি, এলে আবাদ করতে এলে বেশি হয়, এলে বেশি চলছে, এই আবাদই চলা হয়। ওই পাট যখন হয় বন্যার চালাই বলে পাট কাটিয়ে জায়গা নাই। এখন গুরুত্বপূর্ণ যে কথাগুলো আমরা বুঝলাম, তাহলে আপনার হলো আমি একটু জানবো যে অবশেষে এই পরিশেষে ৬০-৬৫ বছর বয়সে আপনার কি বাংলাদেশ সরকারের কাছে এখন যে চাওয়ার কথা বলেছিলাম, যে আসলে কি কোনো কিছু চাওয়ার আছে কিনা, নদী তীরবর্তী মানুষের জন্য কোনো চাওয়া আছে কিনা আপনার? চাওয়া আছে মানে এমন চাল হয় পাওয়া যায় না, কিছু মিলে না, পাওয়া যায় না, মানুষ বাঁচে না, দিলে তো সুবিধা হবো। কি ধরনের সহযোগিতা বাংলাদেশ সরকারের কাছ থেকে আপনারা চান এই নদীর দুধারের মানুষের জন্য? মানুষের জন্য নদীর যদি কোনো ব্যবস্থা থাকে, নদীর ব্যবস্থা করলো, আর এমনও চাল হইল কিছু থাকলো না, এ খাওয়া খাদ্য পশুগুলি মানে এলা এহাই করলো, এটাই আর কি দেবো। আচ্ছা প্রিয় দর্শক, আমার চাচা যেটা জানিয়েছেন যে নদীর দুধারে মানুষের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে সহযোগিতাগুলো আসা দরকার, সেটা হলো পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন রকমের প্রক্রিয়া বা বাদ, বিভিন্ন রকম প্রক্রিয়া দুধার যেন ভেঙে না যায়, সেটা তিনি বোঝাতে চেয়েছেন। যে দুকুল যেন না ভাঙে, তার জন্য পানি উন্নয়ন বোর্ডকে একটা শক্তিশালী পদক্ষেপ নিতে হবে। এবং এছাড়া তিনি আরো বলেছেন যে এর সাথে সাথে যখন পর্যাপ্ত পরিমাণে মানুষগুলো যে সময় বন্যা আক্রান্ত হয়ে যাচ্ছে, ওই মানুষগুলোর জন্য তাদের খাদ্য এবং বাসস্থান, তাদের চিকিৎসা, তাদের বিশুদ্ধ পানি থেকে শুরু করে সমস্ত খাবার যেন পর্যাপ্ত তারা পায়, এই জিনিসগুলো তিনি আপনাদের বাংলাদেশ সরকারের কাছে সহযোগিতার জন্য আবেদন জানিয়েছেন। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আমাদের চলে যেতে হবে। আমার প্রিয় দর্শকদের সামনে আর কিছু আপনার বলার আছে? বলার থাকা মানে এই যে কিছু মানুষ এমন এমন লোক আছে, এখানকার নদী ভেঙ্গি তো খুব দুর্দশা,
বুঝলি ভাই, যে উপহার ব্যবহার করছি তো খুব যোগ্য না। ঘর বাড়ি নেঙ্গিয়া ঘর বাড়ির সাহায্য করবা, হয়তো খাদ্য সাহায্য করবা, কে বসে দি কল নেপিল হাবি যাবি এলে সাহায্য করবা, এলেই তো দেবো আর কি। তুমি তো আমার জোগাড় তুমি কি দিতে পারো, রাইট দেবো রাইট না এলে এলাকা উদ্মি করবো। ওই ওই তথ্যটা আমাদের একটু পরে দিতে হবে। আমরা একটা ব্যতিক্রম, আপনি যেটা বালু ড্রেজিং এর কথা বলছেন, নদী খননের কথা বলেছেন, সেই তথ্যটা একটু পরে আসবে। এটা একটু আলাদা ডকুমেন্টারিতে। হ্যাঁ, এখন যেটা গুরুত্বপূর্ণ হয়েছে, আপনার কথা আমি বুঝতে পেরেছি। তাহলে এই সকল সহযোগিতাগুলো আপনারা কামনা করেন মানুষের কাছে। মানুষের খুব প্রিয় দর্শক, দুর্বল যুগ দশা হয়ে যায়, একটু কারো ঘরের চাল নাই, থাকে পাইতেছে না, কেউ ভাত বিহার ব্যবস্থা আছে, কেউ আচ্ছা। কল ব্যবহার করে পাইতেছে না, সে বিষয়গুলো আপনি তুলে ধরেছেন, এজন্য প্রথমত আপনাকে এই বিষয়গুলো তুলে ধরার জন্য ধন্যবাদ। আজকে আমরা বিদায় নিতে হবে, ভালো থাকবেন। আমি একটু আপনার কথাগুলো বলে দেবো দর্শকদের এবং বাংলাদেশ সরকার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আমার একজন প্রিয় মানুষ তিনি সাক্ষাৎকার দিয়েছেন। বাংলাদেশের নদীর দুধারে মানুষের যে জীবন, মানুষ তাদের অনেকেই 60 থেকে 65 বছর পর্যন্ত বেঁচে আছে। তারা 1974, 88 বিভিন্ন রকম বন্যা তাদের সাক্ষী হয়েছিল। তারা দেখেছে এই সকল মানুষগুলো বন্যাকে প্রত্যক্ষ করেছে, বন্যায় মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয় তা দেখেছে দুধারের মানুষগুলো। এখন যে ব্যাপারটা হলো গুরুত্বপূর্ণ, এই মানুষগুলো কিন্তু বছরের পর বছর চলে গেছে। তারা বাংলাদেশ সরকার এবং মানুষের কাছ থেকে যেটা পাওয়ার দরকার, তারা আদৌ কি সেটা পেয়েছে? একটা প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে। আমরা যারা মানুষ হিসেবে পৃথিবীতে এসেছি, আমরা যারা পৃথিবীতে বসবাস করি, আমার মনে হয় প্রতিটা মানুষ যারা খুবই সচ্ছল রয়েছেন, তাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এই নদী ভাঙনের প্রতিটা মানুষের বিভিন্ন রকম সহযোগিতা আসতে হবে। কখনো কখনো খাদ্যের সহযোগিতা করতে হবে, কখনো কখনো তাদের ঘর বাড়ির সহযোগিতা করতে হবে, এবং বাংলাদেশ সরকার সব পানি উন্নয়ন বোর্ডকে এগিয়ে আসতে হবে এই মানুষগুলো যেন ভালো থাকতে পারে। প্রিয় দর্শক, আজকে বিদায় নিতে হবে, চলে যাচ্ছি। তবে আবার দেখা হবে অন্য কোনো একটা প্রামাণ্য চিত্রে। আমরা দেখব আপনাদের সেই প্রামাণ্য চিত্রতে দেখানোর চেষ্টা করব আবার আর একটা নদী পাড়ের জীবন, আর কোনো জনপদের গল্প নিয়ে আসবো। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো একটা পর্বে। আল্লাহ হাফেজ।